পুরুলিয়ায় বেড়াতে গিয়েছিলুম আমি আর রূপলাল। এদিক সেদিক ঘুরে হাজির হলুম অযোধ্যা পাহাড়ে। এক দুপুরবেলায় অযোধ্যা দেখতে গিয়েছিলুম। যাওয়ার সময় বেয়ারা সাবধান করে দিল আমরা যেন সন্ধ্যা হবার আগেই বাড়ি ফিরে আসি, কারণ অযোধ্যায় নাকি নরখাতক বাঘের বিষম উপদ্রব চালু হয়েছে। বাঘের কবলে পড়ে 1 মাসের মধ্যে মোট 5 জনের প্রাণ গিয়েছে। একথা শুনে ভয় পেলুম না, কারণ আমাদের সঙ্গে ছিল বন্দুক। পাহাড় দেখতে দেখতে বেলা পড়ে এলো এবং বেলা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে ডাকবাংলোর ভিতরে আশ্রয় নিলুম। বিকেল গেল, সন্ধ্যাও উতরে গেল, কিন্তু সে ঝড় বৃষ্টি তবু থামল না। বাংলোর বেয়ারা এসে বলল, বাবু, আজ আপনারা এখান থেকে যাবেন কেমন করে? কেন? যেমন করে এসেছি তেমন করেই ফিরে যাব, অর্থাৎ 2 পায়ে ভর দিয়ে। আজ আর তা পারবেন না। একে এই ঝড় জল, আর তার উপরে শুনেছেন তো? হ্যাঁ, বাঘের উপদ্রবের কথা বলছো তো? হ্যাঁ, শুনেছি। খালি বাঘ নয়, পেতনিরও ভয় আছে। তাহলে তো আজকে এই বাংলোতেই রাত কাটাতে হবে। জীবনে কখনো পেতনি দেখিনি, আজ তাকে দেখব। আর যদি পছন্দ হয় তাহলে তো সেই পেতনিটিকে বিয়ে করে দেশে ফিরব। বাবু, আপনি জানেন না তাই ঠাট্টা করছেন। বেশ, আপনারা তাহলে আজ এখানেই থাকবেন তো? হ্যাঁ। তাহলে আপনাদের জন্য রান্নাবান্নার আয়োজন করি গে। রাত হলো, বৃষ্টি এখনো ঝরছে, ঝড় এখনো গর্জন করছে। রাত্রে খেতে বসেছি, এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করাঘাত হতে লাগলো। আশ্চর্য হয়ে ভাবতে লাগলুম, এমন স্থানে এই দুর্যোগে দরজা ঠেলে কে? বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে? শিগগির দরজা খুলে দাও, নইলে প্রাণে মারা গেলুম। বেয়ারাটা সেইখানে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। আমি বললুম, আরে অমন করছো কেন? যাও যাও, দরজা খুলে দাও। বেয়ারা 1 পাও নড়ল না, সেইখানে দাঁড়িয়ে তেমনি করেই কাঁপতে লাগলো। রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বলল, পায়ে পড়ি বাবু, পায়ে পড়ি, দোহাই আপনাদের, দরজা খুলবেন না, দরজা খুলবেন না। ও মানুষ নয়। আরে বলেছি তো আমি পেতনি বিয়ে করতে চাই। ও বরং মানুষ না হলেই বেশি খুশি হব। বাইরে থেকে আবার শোনা গেল আর্তস্বর, বাঘ, বাঘ, রক্ষা করো, রক্ষা করো। রূপলাল আর বাধা মানল না। বেয়ারাকে 1 ধাক্কায় সরিয়ে দিয়ে 1 টানে সে দরজার খিলটা খুলে দিল। এক ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করল একটি স্ত্রী মূর্তি। তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটায় ঘরের আলোটা গেল নিভে। বেয়ারাটা হাউমাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল। সেই অন্ধকার রাত্রি, সেই ঝড় বৃষ্টির হুলুস্থুলু, সেই পার্বত্য অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস, সেই অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোকহীন ঘরের ভিতরে বেয়ারার সেই ক্রন্দন স্বর, এই সমস্ত মিলে চারিদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি হলো। আমি ব্যস্ত হয়ে বললুম, রূপলাল, রূপলাল, শিগগির দরজাটা বন্ধ করো, আমি আলোটা জ্বালছি এক্ষুনি। রূপলাল দরজায় খিল তুলে দিল। আমি আলোটা জ্বাললুম। কৌতূহলী চোখে ফিরে দেখলুম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে পড়ে মুখ, কাঁধ ও বুকের উপরে এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে। মেয়েটির বয়স 18 কি 19 হবে। ঘরের আরেক দিক থেকে মেঝের উপরে উবু হয়ে বসে
দুই হাতে মুখ ঢেকে বেয়ারাটা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। মেয়েটি প্রথমেই আশ্চর্যভাবে জিজ্ঞাসা করল, ও লোকটি অমন করে কাঁদছে কেন? ওর ধারণা আপনি একটি নিখুঁত পেতনি, বুঝলেন? মেয়েটি চমকে উঠল। তারপর মুখের উপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বলল, আমায় কি পেতনির মতো দেখতে? কিন্তু সে কথা থাক, বড় বিপদ থেকেই আপনারা আমায় উদ্ধার করলেন। তার বিপদের ইতিহাস হচ্ছে এই। সে অযোধ্যা দেখতে এসেছে, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভিতরে ঢুকে আত্মরক্ষা করছিল। হয়তো সেই গুহার ভিতরেই সে রাতটা কাটিয়ে দিত, কিন্তু গুহার খুব কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে পালিয়ে এসেছে। রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বলল, আপনার কাপড় চোপড় তো সব ভিজে গেছে। পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় ছেড়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারেন। কিন্তু আজ রাতে খাবেন কি? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়েটি পাশের ঘরে যেতে যেতে বলল, এক রাত না খেলে কেউ মরে না। আমিও রূপলাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লুম। বন্দুকটাকে শুইয়ে রাখলুম ঠিক আমাদের মাঝে। শুয়ে শুয়ে শুনতে লাগলুম বন জঙ্গলের উপরে, পাহাড়ের উপরে বৃষ্টির বালার অশ্রান্ত নৃত্য ও নূপুর ধ্বনি। রূপলাল আমার কানের কাছে মুখ এনে বলল, আচ্ছা, ওই মেয়েটার ইতিহাসটা খুব অদ্ভুত বলে মনে হলো না? কেন? মেয়েটা কে? ওর কি কোনো অভিভাবক নেই? অত বড় মেয়েকে কেউ কি একলাই বিদেশে ছেড়ে দেয়? মাথায় সিঁদুর নেই, গায়েও একখানা গয়না পর্যন্ত নেই। ওর সবই যেন কেমন রহস্যময়। আমি পাশ ফিরে শুলুম, বললুম, ওইসব বাজে কথা। তুমি এসব নিয়ে মাথা ঘামাও, আমি ততক্ষণে একবার ঘুমিয়ে নিই। আমার যখন বেশ তন্দ্রা আসছে, তখন শুনলুম রূপলাল আপন মনেই বলছে, অমন সুন্দরী মেয়ে, কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ। চোখ দুটো যেন নিজের চোখ নয়, যেন কোনো হিংস্র জন্তুর চোখ। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না। হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধর্মর করে জেগে উঠলুম। তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলুম, সারা জীবনে কোনোদিন তা বলতে পারবো না। এ ঘর থেকে পাশের ঘরে যাবার দরজার দিকে পিছন করে মাটির উপরে স্থিরভাবে বসে আছে প্রকাণ্ড একটা বাঘ। আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল। অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত নেত্রে বাঘটার দিকে তাকিয়ে রইলুম। সেও তাকিয়ে রইল আমার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। ইতিমধ্যে অল্প অল্প করে হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলুম। বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ হেঁট হয়ে পড়ে লাফ মারবার জন্য প্রস্তুত হলো। চোখের নিমেষে আমিও বন্দুকটা নিয়ে বসলুম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়লুম। একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী কণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ শোনা গেল। দড়াম করে একটা দরজা খোলার শব্দ হলো, দ্রুত পদধ্বনি, আর তারপরেই সব আবার স্তব্ধ। বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানার উপরে বসে রইলুম। রূপলাল জেগে বিছানার উপর থেকে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল, কে চেঁচালে এমন করে? হ্যাঁ, কে চেঁচালে? তোমার হাতে বন্দুক কেন? বাঘ, বাঘ এখন ওই ঘরে গিয়ে ঢুকেছে। সেই মেয়েটি চিৎকার করছে, সর্বনাশ, বাঘ বোধহয় তাকেই ধরেছে। বলতে বলতে বেগে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকলো। আমিও বন্দুক আর লণ্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলুম। পাশের ঘরে কেউ নেই, খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে ঝোড়ো হাওয়া বইছে। রূপলাল বেদনা বিদীর্ণ স্বরে বলল, আর কোনো আশা নেই। অভাগী শেষটায় সেই বাঘের কবলেই গিয়ে পড়ল। কিন্তু বাঘটা এখানে এলো কেমন করে?
রূপলালের কথার কোনো জবাব দিলুম না। আমি তখন আরেকটা ব্যাপার সবিস্ময়ে লক্ষ্য করলুম। ঘরের ভিতর থেকে একটানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গিয়েছে। পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিস্ময়ে বললুম, দেখো রূপলাল, দেখো কি আশ্চর্য ব্যাপার। রূপলাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। তারপর থেমে থেমে বলল, এত রক্ত, কিন্তু একটাও বাঘের পায়ের দাগ নেই কেন? এই পায়ের দাগগুলো দেখলে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে, আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সেই ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গেছে। বাঘ যদি সেই মেয়েটাকে ধরে নিয়ে যেত, তাহলে তাকে মুখে করে টেনে হিঁচড়েই নিয়ে যেত, আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়তে পারে না। সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে পড়লুম। এবারে দেখলুম কাদার উপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের ভিতরের দিকে চলে গিয়েছে। রূপলাল মাথা নেড়ে বলল, না না, তুমি বোধহয় ঘুমের ঘরে কোনো স্বপ্ন দেখেছ। মেয়েটা আবার পালিয়েছে, বাঘটা কিছু আসেনি। আমি নিজের চোখে বাঘ দেখেছি, আর নিজের হাতে গুলি করেছি, আর সে নিশ্চয়ই আহত হয়েছে। তা তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল? দরজার সামনেই তো কাদামাটি, কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায়? ঘরের ভেতর মেয়েটি ছিল, কেবল সেই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার উপরে রয়েছে। কোনো বাঘই ঘর থেকে বেরোয়নি। আমার বোধ হয় তোমার গুলিতে সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গেছে। হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভিতরে জেগে উঠল। তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভিতরে এনে সজোরে দরজাটা বন্ধ করে দিয়ে বললুম, রূপলাল, রূপলাল, পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে কোনো বাঘ নাকি আসলে বাঘ নয়। রূপলাল, আজ রাত্রে যে স্ত্রী লোকটা এখানে এসেছিল সে কে? গুলি করলুম বাঘকে, চিৎকার করল একটা স্ত্রী লোক। এর মানে কি? সে কে? সে কে? রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে সে বলল, তুমি কি বলতে চাও তাহলে ওই বিহারাটার কথাই সত্যি?